রাক্ষস শুধুমাত্র গ্রামের বয়স্ক ও বৃদ্ধ মানুষদেরকে খাবারের জন্য ধরে নিয়ে যেত নীল পাহাড়ে থাকা তার ভয়ঙ্কর গুহায়। মহাকাল সাধুতান্ত্রিক তার সিদ্ধ মন্ত্রের বলে কিছুক্ষণের মধ্যে অমিতকে একটি অদ্ভুত তলোয়ার দিল এবং তার হাতে থাকা সেই মহাকাল সাধুতান্ত্রিকের দেওয়া তলোয়ারটি উপরের দিকে তুলে সেই পাখিটিকে সজোরে আঘাত করতেই পাখিটি ছিটকে মাটিতে পড়ে গিয়ে মৃত্যুবরণ করল। পাখিটি মারা যাওয়ার পর অমিত এবার সেখানে আর দাঁড়িয়ে না থেকে সেই নীলু রাক্ষসকে খুঁজতে লাগল। অনেক দিন আগের কথা। নীলগিরি নামে এক ছোট্ট রাজ্য ছিল। সেই রাজ্যের একপাশে ছিল নীল রঙের অদ্ভুত ভয়ঙ্কর পাহাড়, আর সেই পাহাড়েই বাস করত এক ভয়ঙ্কর নীল রঙের দানব রাক্ষস। কিন্তু অদ্ভুত ঘটনা হলো এই, সেই রাক্ষস বছরে মাত্র একবার আহার করতে বের হতো, আর বছরের বাকি দিনগুলো সে তার গুহায় ঘুমিয়েই কাটিয়ে দিত। রাক্ষস শুধুমাত্র গ্রামের বয়স্ক ও বৃদ্ধ মানুষদেরকে খাবারের জন্য ধরে নিয়ে যেত নীল পাহাড়ে থাকা তার ভয়ঙ্কর গুহায়। হঠাৎ একদিন, হ্যাঁ গো মা, শুনেছি ওই নীল পাহাড়ের গুহায় এক ভয়ানক দানবীয় নীল রঙের রাক্ষস বাস করে। সে কি সত্যি বৃদ্ধ মানুষদেরকে ধরে নিয়ে গিয়ে খেয়ে ফেলে? হ্যাঁ রে মা, গ্রামের লোকেরা ঠিকই বলে। কত লোককে চোখের সামনে থেকে তুলে নিয়ে গেল সেই দানবীয় নীলু রাক্ষস। সে বড় ভয়ঙ্কর রে মা। আর হ্যাঁ, আরও একটি কথা, মনের ভুলেও কিন্তু তোরা সেই পাহাড়ের আশেপাশে যাস না। বয়স্করা ব্যতীত অন্য কেউ যদি তার নীল পাহাড়ের আশেপাশে যায়, তাহলে সেই রাক্ষসের মায়াবী শক্তির বলে সে পাথর হয়ে যায়। আচ্ছা ঠিক আছে মা, আমরা কখনোই সেই নীল পাহাড়ের আশেপাশে যাব না। আর হ্যাঁ, তুমি তো মাঝে মধ্যেই সেই পাহাড়ের পাশের জঙ্গলে যাও কাঠ কুড়োতে। তুমিও সাবধানে থেকো। একে তো জন্মের পর বাবার মুখ দেখতে পাইনি, তার মধ্যে তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের দেখবে কে? তখন আমরা কাকে মা বলে ডাকবো? হ্যাঁ রে মা, আমাকে নিয়ে তোদের চিন্তা করতে হবে না, আমি সাবধানেই থাকব। আর হ্যাঁ, অমিত কোথায়? অমিতকে তো দেখছি না সকাল থেকে। কোথায় গেছে ও? কতবার বলেছি এই পরিস্থিতিতে এমনভাবে ঘোরাফেরা করিস না, কোনো একটা অঘটন ঘটে যাবে। ছেলেটা আমার কথা শোনেই না। এর ঠিক 12 বছর আগে মিথিলার স্বামী করিম মিয়া মারা গিয়েছে এক ভয়ানক দুর্ঘটনায়। মিনু যখন তার মায়ের পেটে, ঠিক তখনই মিনুর বাবা মারা গিয়েছে। তাই মিনুর জন্মের পর তার বাবাকে দেখতে পায়নি। মিনুর বয়স এখন প্রায় 10 বছর। মিনুর এক বড় ভাই রয়েছে, অমিত। করিম মিয়ার মৃত্যুর পর বহু কষ্টে অন্যের বাড়িতে কাজ করে কিছু টাকা উপার্জন করে মিথিলা, এবং সেই টাকা দিয়ে কষ্টে মিনু আর অমিতকে বড় করতেছে। আর মিথিলা মাঝে মধ্যেই নীল পাহাড়ের পাশে ছোট্ট বনে কাঠ কুড়োতে যায়। এভাবেই কাটছিল তাদের কষ্টের জীবন। হঠাৎ একদিন রান্না করার সময় তাদের বাড়িতে রান্নার কাঠ ফুরিয়ে যায়। কই রে মিনু আর অমিত, তোরা কোথায় গেলি? একটু এদিকে আয় তো দেখি। মিথিলার এমন ডাকে কিছুক্ষণের মধ্যেই মিনু আর অমিত ছুটে এলো তার কাছে। হ্যাঁ মা, কি হয়েছে? আমাদেরকে ডাকলে যে, কিছু বলবে কি আমাদেরকে? হ্যাঁ রে বাবা, রান্নার কাঠ ফুরিয়ে গেছে। তোরা একটু বস, আমি এক্ষুনি বনে গিয়ে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে আসছি। তা না হলে আজকের খাবার জুটবে না কপালে। না মা, তুমিই থাকো। বরং আমরা দুজনে গিয়ে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে আসি। আমার ভীষণ ভয় করে যদি তোমাকে সেই নীলু রাক্ষস ধরে নিয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তোরা দুজনে কি পারবি সেই বনে থেকে কাঠ কুড়িয়ে আনতে? ঠিক আছে, সাবধানে যাস। হ্যাঁ, আর কাঠ কুড়োনো হয়ে গেলে তাড়াতাড়ি ফিরে আসিস। আমি ততক্ষণে এই দিকের কাজগুলো এগিয়ে নিই। আচ্ছা ঠিক আছে মা, তাহলে আমরা যাই। কাঠ নিয়ে আবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, তা না হলে তুমি রান্না করতে পারবে না। এই বলে তারা দুজনেই তাদের মা মিথিলার কাছ থেকে বিদায় নিয়ে রওনা হলো বনের দিকে যাওয়ার জন্য।
তারা এবার হাঁটি হাঁটি পায়ে পায়ে কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেল সেই ছোট্ট বনের ভেতরে। সেখান থেকেই ভয়ানক সেই নীল পাহাড় দেখা যাচ্ছিল। তারা দুজনেই ওই দিকে চোখ না দিয়ে এবার তারা কাঠ কুড়োছিল। হঠাৎ মিনু কাঠ কুড়োতে কুড়োতে মনের ভুলে সেই নীল পাহাড়ের দিকে এগোচ্ছিল। ঠিক এর কিছুক্ষণ পরেই মিনু হঠাৎ অলৌকিকভাবে পাথরে রূপান্তরিত হয়ে যায়। দূর থেকে অমিত মিনুকে পাথর হয়ে যেতে দেখে দৌড়ে মিনুর কাছে আসতে শুরু করলো। কিন্তু এবার অমিতের হঠাৎ মনে পড়ল, আমাকে তো মিনুর কাছে যাওয়া যাবে না, তাহলে মিনুর মতো আমিও পাথর হয়ে যাব। এবার তাহলে আমি কি করব? হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে কেমন বিপদে ফেললে। আমি এখন মিনুকে কিভাবে তার নিজের রূপে ফিরিয়ে আনব? বাড়িতে মা আমাদের জন্য অপেক্ষা করছে, আর আমি বা বাড়িতে গিয়ে মাকে কি জবাব দেব? এই বলে অমিত কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ল। অনেকক্ষণ কান্নাকাটি করার পর হঠাৎ সেখানে এক লাল রঙের টুনি পাখি এসে উপস্থিত হলো। অমিতকে এরকমভাবে কাঁদতে দেখে হঠাৎ সেই টুনি পাখিটি কথা বলতে শুরু করলো। কি হয়েছে বন্ধু, তুমি এভাবে কাঁদতেছো কেন? কি হয়েছে তোমার? আমাকে কি বলবে যে তোমার কি হয়েছে? লাল রঙের টুনি পাখিটিকে দেখে অমিত হঠাৎ তার কান্না বন্ধ করে উঠে দাঁড়ালো এবং তার চোখের জল মুছে সেই টুনি পাখিটিকে বলতে লাগলো, কে তুমি? এই দেখো না, আমার সামনের দিকটায় আমার ছোট বোন মিনু পাথর হয়ে গিয়েছে। এখন আমি কিভাবে তাকে তার নিজের রূপে ফিরিয়ে আনবো? আমাদের বাবা নেই, মা বাড়িতে অপেক্ষা করতেছে আমাদের জন্য। এই বন থেকে কাঠ কুড়িয়ে নিয়ে গেলে সে আমাদের জন্য খাবার রান্না করতে পারবে। তুমি কি বলতে পারবে আমার ছোট বোন মিনুকে কিভাবে তার নিজের রূপে ফিরিয়ে নিয়ে আসবো? তা না হলে আমি আমার বাড়িতে গিয়ে মাকে কি উত্তর দেব? আমাদের দুজনকে ছাড়া আমার মার তো আর কেউ নেই। আগে আমি রাঙ্গাটুনি, আমি এই বনেই থাকি। আর হ্যাঁ, এ তো দেখি সেই ভয়ানক নীলু রাক্ষসের মায়াবী শক্তির বলে তোমার ছোট বোন মিনু পাথরে রূপান্তরিত হয়েছে। একে তো তার নিজের রূপে ফিরিয়ে আনা সহজ কথা নয়। এমন আরো অনেকেই হয়েছে, তারা কখনোই তাদের নিজের রূপে ফিরে আসতে পারেনি বলে কয়েকদিন পর তারা নিজেরাই উধাও হয়ে গেছে। আমার জানা মতে একে এর নিজের স্বাভাবিক রূপে ফিরিয়ে আনার জন্য সেই নীলু রাক্ষসকে চিরতরে মেরে ফেলতে হবে। তাহলেই তোমার বোন মিনু তার নিজের রূপ ফিরে পাবে। তা না হলে তোমার ছোট বোন মিনু আর কখনোই নিজের রূপে ফিরে আসতে পারবে না। এ কি সব বলতেছো রাঙাটুনি? এ কখনোই হতে পারে না। আমি সেই রাক্ষসকে ধ্বংস করব। আমার বোনের কোনো ক্ষতি আমি হতে দেব না। তুমি শুধু বলো, আমি কিভাবে সেই রাক্ষসকে ধ্বংস করব? আমি সেই রাক্ষসকে ধ্বংস করার উপায় বলে দিতে পারবো না। চাইলে আমি তোমাকে একটি রাস্তা বলে দিতে পারি, যার মাধ্যমে তুমি সেই ভয়ানক নীলু রাক্ষসকে ধ্বংস করার উপায় খুঁজে পাবে। যদি তুমি শুনতে চাও তাহলে আমি বলতে পারি, কিন্তু সেই নীলু রাক্ষসকে ধ্বংস করা এত সহজ নয়। সেই রাক্ষসের বয়স প্রায় 100 বছরেরও বেশি। তাকে ধ্বংস করার জন্য অনেক তান্ত্রিক জাদুকর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। তবে তুমি চেষ্টা করে দেখতে পারো। না রাঙাটুনি, তুমি শুধু একবার বলো সেই রাস্তাটি আসলে কি। আমি আমার বোন মিনুর জন্য সব করতে রাজি, এমনকি মৃত্যুর সঙ্গেও লড়তে রাজি আছি। আচ্ছা, তাহলে শোনো। এখান থেকে প্রায় 3টি গ্রাম পেরিয়ে গহীন বনের পাশে পুকুরের ওপরে বট গাছের নিচে এক সিদ্ধ মহাকাল সাধু তান্ত্রিক বসে থাকতে দেখবে। তুমি সরাসরি সেই মহাকাল সাধু তান্ত্রিকের কাছে গিয়ে এই সব ঘটনা খুলে বলবে। দেখবে সে তোমাকে এর কোনো একটি রাস্তা খুঁজে বের করে দেবে, যার মাধ্যমে তুমি নীলু রাক্ষসকে ধ্বংস করে ফেলার উপায় খুঁজে পাবে। রাঙাটুনির মুখে এই সব কথা শুনে অমিত আর একটুও দেরি না করে রওনা দিল সেই মহাকাল সাধুতান্ত্রিকের কাছে যাওয়ার জন্য।
অমিত সেদিন হাঁটতে হাঁটতে প্রচণ্ড ক্লান্ত শরীরে 2টি গ্রাম পেরিয়ে 3য় গ্রামে গিয়ে পৌঁছে গেল। তার চিন্তা শুধু একটাই, কিভাবে সে তার নিজের ছোট বোনকে পাথর রূপ থেকে মানুষ রূপে ফিরিয়ে আনবে। ক্লান্ত শরীরে এবার দৌড়াতে দৌড়াতে সেই 3য় গ্রামটিও পেরিয়ে গহীন সেই বনের কাছে পৌঁছে গেল। অমিত এবার আরও কিছুক্ষণ হাঁটার পর সেই পুকুরের পাশে থাকা বটগাছের দেখা পেল এবং সাথে সেই বটগাছের নিচে বসে রয়েছে মহাকাল সাধুতান্ত্রিক। অমিত এবার কান্না কান্না চোখে কাঁপা কাঁপা কণ্ঠে সেই মহাকাল সাধুতান্ত্রিককে বলতে লাগল, ক্ষমা করবেন তান্ত্রিক বাবা, আপনার ধ্যানে ব্যাঘাত ঘটালাম। আমি খুব নিরুপায় হয়ে আপনার দ্বারে এসেছি। আপনি যদি আমাকে একটু সাহায্য করেন তাহলে আমি খুব খুশি হতাম। হ্যাঁ বৎস, আমি জানি তুই আমার কাছে কেন এসেছিস। তোর ছোট বোন সেই নীলু রাক্ষসের মায়াবী শক্তির বলে পাথরে রূপান্তরিত হয়েছে। সেই জন্যেই তুই আমার কাছে এর সমাধান চাইতে এসেছিস, যে তুই কিভাবে সেই নীলু রাক্ষসকে চিরতরে ধ্বংস করে ফেলতে পারবি। আমি তোর মনের ইচ্ছে জানি বৎস, তাহলে শোন, তুই কিভাবে সেই নীলু রাক্ষসকে চিরতরে ধ্বংস করে ফেলবি। এর জন্য প্রথমে তোকে একটি কুঞ্জলতা ফুল সংগ্রহ করতে হবে। কুঞ্জলতা ফুল সংগ্রহের জন্য তোকে যেতে হবে এখান থেকে আরও কিছু দূর এগিয়ে আরেকটু বনের গভীরে। কিছু দূর হাঁটতেই তুই বিশাল বড় এক গাছে তুই সেই ফুল দেখতে পাবি। যা বৎস, আগে সেই ফুল নিয়ে আয়, বাকি কথা আমি তোকে কুঞ্জলতা ফুল নিয়ে আসার পরেই বলবো। মহাকাল সাধু তান্ত্রিকের কথা অনুযায়ী অমিত এবার দেরি না করে হাঁটি হাঁটি পায়ে পায়ে রওনা দিল সেই বনের গভীরে যাওয়ার জন্য। অমিত এবার অনেকক্ষণ হাঁটার পর একটু দূরে দেখতে পেল সেই কুঞ্জলতা ফুল। অমিত এবার খুব দ্রুত হেঁটে গিয়ে সেই ফুলের গাছটির পাশে গিয়ে দাঁড়ালো এবং অধীর আগ্রহে সেই কুঞ্জলতা ফুলটি ছিঁড়ে তার হাতে নিল। এবার সেখানে আর বেশি দেরি না করে অমিত আবারও হাঁটতে হাঁটতে রওনা দিল সেই মহাকাল সাধু তান্ত্রিকের কাছে যাওয়ার জন্য। তার কিছুক্ষণ পরেই অমিত অবশেষে আবারও পৌঁছে গেল সেই সাধু তান্ত্রিকের কাছে। তান্ত্রিকের কাছে পৌঁছে যাওয়ার পর তান্ত্রিক এবার বলতে লাগল, হ্যাঁ বৎস, এসেছিস কুঞ্জলতা ফুল নিয়ে? তাহলে শোন, এবার আমি তোকে একটি জাদুই মায়াবী শক্তি সম্পন্ন সিদ্ধ তলোয়ার দিচ্ছি। তোকে সেই তলোয়ারটি রাক্ষসকে ধ্বংস করতে সাহায্য করবে। আমি অনেক কাল থেকেই এখানে ধ্যানে মগ্ন আছি বলে সেই রাক্ষসকে ধ্বংস করতে যেতে পারতেছিলাম না। অবশেষে তুই এলি, আমি তোকে দোয়া করে দিচ্ছি, তুই পারবি সেই নীলু রাক্ষসকে ধ্বংস করতে। আর হ্যাঁ, আরেকটি কথা, আমি তোকে এখন যে তলোয়ারটি দেব, সেই তলোয়ারটা তোর সঙ্গে থাকলে রাক্ষসের কোনো শক্তি তাকে বোধ করতে পারবে না। আর তোর হাতে যে কুঞ্জলতা ফুলটি রয়েছে, রাক্ষসকে ধ্বংস করতে যাওয়ার আগে পথে তোর বোনের পায়ের কাছে ফেলে রেখে যাবি। আরেকটি কথা, তুই সেই গুহার ভেতরে ঢুকে একটি পাথরের ওপরে দেখতে পাবি একটি বেগুনি রঙের মুকুটওয়ালা রাজা পাখি। বেশি দেরি না করে আমার দেওয়া তলোয়ারটি দিয়ে সেই পাখিটিকে আঘাত করে হত্যা করবি। ঠিক তখনই গুহার আরও একটু ভেতরে গেলেই দেখতে পাবি সেই ভয়ানক নীলু রাক্ষসটি ঘুমিয়ে রয়েছে। আমার দেওয়া তলোয়ার দিয়ে তুই সেই রাক্ষসকে করজোড়ে আঘাত করবি। ঠিক তার কিছুক্ষণ পরেই ওই রাক্ষসের মৃত্যু ঘটবে। এই কথা বলে মহাকাল সাধুতান্ত্রিক তার সিদ্ধ মন্ত্রের বলে কিছুক্ষণের মধ্যে অমিতকে একটি অদ্ভুত তলোয়ার দিল। অমিত এবার বেশি দেরি না করে মহাকাল সাধুতান্ত্রিকের দেওয়া সেই তলোয়ারটি তার নিজের হাতে তুলে নিল এবং সাধুতান্ত্রিকের কাছে থেকে শেষ বিদায় নিয়ে অমিত এবার রওনা দিল সেই নীল পাহাড়ের দিকে। হাঁটি হাঁটি পায়ে পায়ে অমিত এবার পৌঁছে গেল সেই গ্রামগুলিতে। আরও বেশ কিছু দূর হাঁটার পর অমিত পরিশেষে পৌঁছে গেল তাদের নীলগিরি রাজ্যে।
হতাশাপূর্ণ মুখ আর চিন্তিত অবস্থায় সে পরিশেষে পৌঁছে গেল তার ছোট বোন মিনুর কাছে। অমিত এবার তার হাতে থাকা কুঞ্জলতা ফুলটি তার ছোট বোন মিনুর পায়ের কাছে ফেলে আবারও রওনা দিল সেই নীল পাহাড়ের দিকে। জাদুকরি সিদ্ধ সেই তলোয়ারটি হাতে নিয়ে হাঁটি হাঁটি পায়ে পায়ে সে পৌঁছে গেল সেই নীলু রাক্ষসের নীল পাহাড়ের গুহার সামনে। ও রে বাবা, এ তো দেখি বিশাল এক পাহাড়। শুধু দূরে থেকে এই পাহাড় দেখেছে, কিন্তু কাছে থেকে এই প্রথমবার দেখছি। না জানি ভেতরে আরো কি কি দেখা যাবে, সৃষ্টিকর্তাই ভালো জানে। যাই দেখি, এত না ভেবে রাক্ষসকে ধ্বংস তো করতেই হবে, মিনুকে বাঁচাতেই হবে। এই বলে অমিত এবার হাঁটি হাঁটি পায়ে পায়ে সেই তলোয়ারটি হাতে নিয়েই ঢুকে পড়ল সেই গুহার ভেতরে। গুহাটির ভেতরে ঢোকার পর অমিত এবার অস্বাভাবিকভাবে আশ্চর্য হয়ে পড়ল, কারণ গুহাটির ভিতরে ছিল হাজারো মানুষের কঙ্কাল, হাড়গোড় আর মাথার খুলি। অমিত এবার আর বেশি কিছু না ভেবে সামনের দিকে এগিয়ে চলল। হাঁটতে হাঁটতে আরও একটু এগিয়ে যাওয়ার পর অমিত অবশেষে মহাকাল সাধুতান্ত্রিকের কথা অনুযায়ী সত্যি দেখতে পেল একটি পাথরের ওপরে এক রাজা পাখি দাঁড়িয়ে রয়েছে। পাখিটি দেখতে ছিল অদ্ভুত রকমের সুন্দর। অমিত এবার আরেকটু হেঁটে পাখিটির কাছে গেল এবং তার হাতে থাকা সেই মহাকাল সাধুতান্ত্রিকের দেওয়া তলোয়ারটি উপরের দিকে তুলে সেই পাখিটিকে সজোরে আঘাত করতেই পাখিটি ছিটকে মাটিতে পড়ে গিয়ে মৃত্যুবরণ করল। পাখিটি মারা যাওয়ার পর অমিত এবার সেখানে আর দাঁড়িয়ে না থেকে সেই নীলু রাক্ষসকে খুঁজতে লাগল। হাঁটতে হাঁটতে আরও কিছু দূর এগিয়ে যাওয়ার পর অমিত সেই ভয়ানক নীলু রাক্ষসকে দেখতে পেল। তাকে দেখেই অমিত চমকে উঠল, কারণ অমিত সেদিন প্রথম সেই রাক্ষসকে নিজের চোখে দেখতে পেল। পরিশেষে অমিত আরেকটু এগিয়ে গিয়ে রাক্ষসের শরীরে সজোরে আঘাত করল তলোয়ারটি দিয়ে। এত জোরে আঘাতের কারণে রাক্ষস হঠাৎ ঘুম থেকে জেগে উঠল এবং জোরে জোরে চিৎকার করতে শুরু করল। ওরে, কে রে, আমাকে এত জোরে আঘাত করলি? আহ আহ উফ, ব্যথায় মরে গেলাম রে, মেরে ফেললো রে। আমার গুহায় এসেছিস কে রে তুই? তোর সাহস তো কম না, এক্ষুনি তোকে আমি জ্যান্ত চিবিয়ে খাবো। উফ আহ উফ, আমি দাঁড়াতে পারতেছি না কেন? আহ আহ আমার শরীর এমন জ্বলতেছে কেন? আরে এই ছোকরা, কি করেছিস তুই আমাকে? বল তাড়াতাড়ি। তুই আর কখনোই বাঁচতে পারবি না শয়তান, নীলু রাক্ষস। এটাই তো শাস্তি। তুই কত মানুষকেই না এই গুহায় এনে জ্যান্ত গিলে খেয়েছিস। আজকের পর থেকে তুই আর কাউকেই খেতে পারবি না। এর কিছুক্ষণ পর নীলু রাক্ষসের শরীরে হঠাৎ আগুন লেগে গেল এবং বিকট বড় চিৎকার দিয়ে সেই নীলু রাক্ষস আস্তে আস্তে ছোট হয়ে যেতে লাগলো এবং তার কিছুক্ষণের মধ্যেই নীলু রাক্ষস হঠাৎ উধাও হয়ে গেল। অমিত এবার অনেক খুশি, কারণ সে অসম্ভবকে সম্ভব করেছে। যে কাজ হাজারো তান্ত্রিক সাধু মিলে করতে পারেনি, সেই কাজ সে নিজেই একা করেছে। এবার অমিত খুশিতে আত্মহারা হয়ে দৌড়ে গুহার ভেতর থেকে বেরিয়ে আসতে লাগলো। তার ছোট বোন মিনুর কথা ভেবে সে আগ্রহের সহিত দৌড়াতে দৌড়াতে অবশেষে গুহার ভেতর থেকে বেরিয়ে আসলো এবং তার কিছুক্ষণের মধ্যেই অমিত পৌঁছে গেল তার ছোট বোন মিনুর কাছে। সেখানে গিয়ে অমিত দেখতে পেল তার ছোট বোন মিনুন পাথর থেকে মানুষে রূপান্তরিত হয়ে গেছে। সে তার নিজের রূপ ফিরে পেয়েছে। ভাইয়া, আমি ভালো হয়ে গেছি। আমি আবারও আমার মানুষ রূপ ফিরে পেয়েছি। আমি মুক্ত হয়ে গেছি। এই দেখো, আমি আর পাথর নেই। হ্যাঁ রে বোন, আরো অনেক কিছুই হয়েছে তা তুই জানিস না। চল আগে বাড়ি ফিরে যাই। মা আমাদের দুজনের জন্য বোধহয় অপেক্ষা করে রয়েছে। ফিরে গিয়ে এই সব ঘটনা সবাইকে খুলে বলতে হবে। এই বলে তারা দুজনে এবার খুশিতে বাড়ির দিকে রওনা হলো। হাঁটতে হাঁটতে তারা বাড়িতে পৌঁছে যাওয়ার পর তাদের মা মিথিলাকে এইসব ঘটনা খুলে বলল।
তাদের মা মিথিলা এসব কথা শুনে আশ্চর্য আর সাথে হতভম্ব হয়ে গেল। এভাবেই কেটে গেল সেই দিন। পরদিন সকালে গ্রামের সবার কানে পৌঁছে গেল অমি তার মিনুর সেই কথা। সাথে আরও পৌঁছে গেল সেই নীলু রাক্ষস আর নেই, ধ্বংস হয়ে গেছে। এই সব শুনে গ্রামের মানুষ এবার অত্যন্ত খুশি, এবং তারপর থেকেই নীলগিরি রাজ্যে আর সেই নীল পাহাড়টি দেখা যায়নি। হঠাৎ সেই দিনের পর থেকে সেই নীল পাহাড়টি উধাও হয়ে গিয়েছে নীলু রাক্ষসের সাথে সাথে। এভাবে হাসি খুশি আর আনন্দে কাটতে লাগল নীলগিরি রাজ্যের সকল প্রজাদের জীবন, এবং অমি তার মিনু হয়ে উঠল সেই গ্রামে সবার প্রিয়।